বাট এটা গড়িয়ে পড়ে না কখনো, অদ্ভুত। যাবো এক একটা করে, পুরোটাই করে নেব। আর এই জায়গাটা হলো পঞ্চরথ টেম্পল। এখানে রয়েছে মহাভারতের পঞ্চপাণ্ডবের 5টা রথ। লাইট হাউসের পরে এটা আর একটা গুহা মন্দির। কয়েক শতাব্দী ধরে এই মন্দিরটা ছিল সমুদ্রের তলায়। আর আমি দাঁড়িয়ে আছি এখন পৃথিবীর সর্ববৃহৎ ওপেন এয়ার প্রত্নতাত্ত্বিক শিলালিপির সামনে। আজকে আমি আপনাদের তামিলনাড়ুর এমন একটি জায়গায় নিয়ে যাব যেটি তৈরি হয়েছিল 8th সেঞ্চুরিতে এবং বিগত 35 বছর ধরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমাপ্রাপ্ত এই জায়গাটি দেশি বিদেশি পর্যটকের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। ওয়েলকাম টু মহাবালিপুরাম। আজকে রনপার নিবেদন মহাবালিপুরামের গল্প। একটুও কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি চলে এসেছি মহাবালিপুরামের গুহা মন্দিরগুলোতে। মহাবালিপুরাম বাস স্ট্যান্ডের খুব কাছেই অবস্থিত এই কেভ মন্দিরগুলো। প্রথমেই পার্কিং এরিয়া, তারপরেই টিকিট কাউন্টার। 40 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়েছি মন্দিরের এই চত্বরে। গেট দিয়ে ঢুকেই প্রথমেই আমরা চলে এসেছি অর্জুন পেনান্সের সামনে। এই শিলালিপিটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ওপেন এয়ার প্রত্নতাত্ত্বিক শিলালিপির অন্যতম একটা সেরা নিদর্শন। এই খোদাই করা লিপিগুলোর পেছনে মূলত দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হলো ভগীরথের মা গঙ্গাকে নিয়ে মর্তে আগমনের দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটি মতে মহাদেবকে তুষ্ট করার জন্য ইন্দ্রকাল পর্বতে অর্জুন এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করেন, সেই চিত্রটাই এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অর্জুন পেনান্স দেখার পরে এইবার আমরা চলে এসেছি গণেশ রথের সামনে। 7ম শতাব্দীতে পল্লব রাজবংশের রাজা প্রথম নরসিংহ বর্মনের সময়কালে নির্মিত এই মন্দিরটি হলো একটি মনোলিথ, অর্থাৎ সম্পূর্ণ মন্দিরটি একটিমাত্র গ্রানাইট পাথরকে খোদাই করেই নির্মাণ করা হয়েছে। মহাবালিপুরামের গুহা মন্দির এরিয়াটাতে অনেকগুলি গুহা মন্দির এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন আমরা চলে এসেছি বরাহ গুহার সামনে। বরাহ গুহার পাশেই রয়েছে আদি বরাহ গুহা। বরাহ গুহা, আদি বরাহ গুহা দেখার পরে এইবার চলে এসেছি আমরা মহিষাসুর মর্দিনী গুহার সামনে। এখান থেকে সামনেই দেখা যাচ্ছে লাইট হাউসটিকে, ওখানেও আমরা যাব। তার আগে এই মহিষাসুর মর্দিনী গুহাটিকে একবার ঘুরে দেখে নেওয়া যাক। মহিষাসুর মর্দিনী গুহার ওপরে এই যে জায়গাটি দেখা যাচ্ছে, একসময় পল্লব রাজার সেনাবাহিনী এই জায়গাটিতে দাঁড়িয়েই আশপাশটিকে পাহারা দিতেন। আর এটাই হলো এশিয়ার সবচেয়ে পুরনো লাইট হাউস। মহিষাসুর মর্দিনী গুহা দেখার পরে এইবার চলে এসেছি কৃষ্ণ মণ্ডপমের ভিতরে। এখানে কৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলনের দৃশ্যটি খুব সুন্দরভাবে পাথর খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমি চলে এসেছি শ্রীকৃষ্ণের বাটার বলের কাছে। শ্রীকৃষ্ণের মাখন চুরির প্রতি আসক্তির কারণ থেকে এই নামকরণটি করা হয়েছে। স্থানীয় মতানুসারে এটি হলো স্বর্গ থেকে পড়া একদলা মাখনের টুকরো। এটি হলো 250 টন ওজনের 20 ফুট উচ্চতার একটি পাথর, যা প্রায় 1200 বছর ধরে এই একইভাবে রয়েছে। 4 ফুটের একটি ঢালেও, যেখান থেকে কিন্তু কোনোভাবে গড়িয়ে পড়ছে না, রয়েছে এইভাবেই স্থির হয়ে।
শোনা যায় পল্লব রাজারা এবং পরবর্তীকালে 1908 সালে ব্রিটিশ গভর্নমেন্ট এই পাথরটিকে সরানোর চেষ্টা করেছিলেন 7টি হাতির সাহায্যে। ওনারা এক বিন্দুও নাড়াতে পারেননি। মহাবালিপুরমে রয়েছে আনুমানিক 640 খ্রিস্টাব্দে তৈরি একটি লাইট হাউস, যা এশিয়ার অন্যতম প্রাচীন লাইট হাউস নামে পরিচিত। ব্রিটিশ পিরিয়ডে সেটিকেই সংস্কার করে 1904 সালে 26 মিটার উচ্চতার এই পাথরের লাইট হাউসটিকে নির্মাণ করা হয়। লাইট হাউসের ওপর থেকে সামনেই দেখা যাচ্ছে বিস্তৃত বঙ্গোপসাগর। কেভ মন্দিরটা পুরোটা ঘুরে দেখার পরে এবার আমরা চলে যাব রথ টেম্পলের উদ্দেশ্যে। যাবার পথে পেয়ে যাবেন লোকাল হ্যান্ডিক্রাফটের এই রকম অনেকগুলি দোকান। মহাবালিপুরমের গুহা মন্দির তো দেখা হলো, এইবার আমরা চলে এসেছি রথ টেম্পলের কাছে। মহাবালিপুরমের প্রত্যেকটা টেম্পলের বাইরেই আলাদা করে টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু আমরা টিকিটটা একবারেই কেটে নিয়েছি কেভ টেম্পলের কাছ থেকে। ওই একটা টিকিটেই আমরা দেখে নেব রথ টেম্পল, কেভ টেম্পল এবং সিশোর টেম্পলটিকে। টিকিট মূল্য 40 টাকা। কেভ টেম্পল থেকে রথ টেম্পলের দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতন। এই রথ টেম্পলটি পল্লব রাজাদের আমলে 7ম শতাব্দীতে অখণ্ড শিলা কেটে তৈরি করা হয়েছিল। এখানে রয়েছে মোট 5টি রথের আদলে তৈরি মন্দির, যা একটি মাত্র গ্রানাইট পাথরকে কেটেই তৈরি করা হয়েছে। পঞ্চপাণ্ডবের নামাঙ্কিত 5টি রথ টেম্পল এইবার আমরা দেখে নেব। এখানে রয়েছে দ্রৌপদী রথ, ভীম রথ, অর্জুন রথ, ধর্মরাজ রথ এবং নকুল সহদেব রথ। প্রথম সামনে যে ছোট রথটি দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্রৌপদী রথ, তার পাশে অর্জুন রথ। এই রথগুলির সামনের দিকে অর্থাৎ দক্ষিণ প্রান্তে হাতের পাশে যে অর্ধচন্দ্রাকার রথটি দেখা যাচ্ছে এটি হচ্ছে নকুল সহদেবের রথ। আমি এখন দাঁড়িয়ে আছি ভীম রথের সামনে। এটির আকার আয়তাকার এবং ভীম রথের পাশেই রয়েছে ধর্মরাজের রথ। এই রথটি কিন্তু সবচেয়ে কারুকার্যময়। মহাবালিপুরম আসার সেরা সময় হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় এখানকার ওয়েদার খুব ভালো থাকে। মহাবালিপুরমের অন্তর্গত কেভ টেম্পল এবং রথ টেম্পল, এই দুটো টেম্পল আমরা দেখে নিয়েছি। এইবার আমরা চলে যাব সি শোর টেম্পলের উদ্দেশ্যে। রথ টেম্পল থেকে সি শোর টেম্পলের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার মতন। পথমধ্যে পড়বে এই রকম দোকান, কালেক্ট করে নিতে পারেন সুবেনির। এটা হলো সি শোর টেম্পলের এন্ট্রেন্সটা। আগে থেকেই কেটে রাখা টিকিটটাকে গেটে দেখিয়ে আমরা ঢুকে পড়ব মন্দির চত্বরে। সি শোর টেম্পলের যাবার রাস্তাটা সত্যিই খুব সুন্দর। সামনেই দেখা যাচ্ছে মন্দিরটা, আর মন্দিরের ডান দিক বাঁ দিক সব দিকেই রয়েছে সমুদ্র। 8ম শতাব্দীতে পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন এই শোর টেম্পলটি নির্মাণ করেন।
যা দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন প্রস্তর মন্দির। শোনা যায় এই মন্দিরটি কয়েকশো বছর ধরে সমুদ্র গর্ভে লুকিয়েছিল। তারপর হঠাৎই একদিন সমুদ্রের জল সরে গিয়ে এই মন্দিরটির আবির্ভাব হয়। গ্রানাইট পাথরে তৈরি হওয়ার জন্য এই মন্দিরটি সমুদ্রের এত কাছে অবস্থান করা সত্ত্বেও উপকূলীয় ভাঙন, শক্তিশালী ঘূর্ণিঝড়, সুনামি সমস্ত কিছুকে উপেক্ষা করে আজ ১৩০০ বছর ধরে টিকে রয়েছে। ভগবান শিব এবং বিষ্ণুকে উৎসর্গীকৃত এই মন্দিরটির উচ্চতা প্রায় ৬০ ফুট। দ্রাবিড় শিল্পকলার এক অনবদ্য নিদর্শন হচ্ছে এই শোর টেম্পল। শোনা যায় পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় এই জায়গাটি নৌ চলাচলের জন্য ছিল অন্যতম দিক নির্দেশনের একটা জায়গা। শোর টেম্পলটি লোকাল গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হলেও মন্দিরের চূড়ায় কালো রঙের যে ব্যাসল্ট পাথরের ঘটগুলো দেখা যাচ্ছে সেইগুলি আনা হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে। সাত প্যাগোডার কিংবদন্তি যে শোনা যায় তার মধ্যে শোর টেম্পল হচ্ছে অন্যতম একটি। বাকি 6টা টেম্পল রয়েছে সমুদ্রগর্ভে আজ লুকায়িত অবস্থায়। এই শোর টেম্পলই আজকে আমাদের ১৫০০ বছরের পুরনো ইতিহাস বলার জন্য একা দাঁড়িয়ে রয়েছে। শোর টেম্পল দেখে এইবার আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবালিপুরামের প্রত্যেকটা মন্দির আপনাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখালাম। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসেন রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও অনেক উৎসাহ দেওয়ার জন্যে। খুব শিগগিরই নিয়ে আসছি চেন্নাই ট্যুরে গিয়ে আমরা কোন হোটেলে স্টে করেছি এবং আর কোন কোন জায়গা ঘুরে দেখে নিয়েছি। আজকের সারাদিনটা খুব ভালো কাটলো, অনেকগুলো নতুন জায়গা দেখলাম। দিনটা শেষ করলাম কোভালাম বিচে কিছুটা সময় কাটিয়ে। এইবার আমরা হোটেলে ফিরে যাব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।